নমস্কার বন্ধুরা, ইনফরমেটিভ বাঙালি চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, তোমরা কি জানো 2রা ফেব্রুয়ারি 1943 সালে হাওড়া ব্রিজ প্রথম সাধারণ মানুষের জন্য চালু হয়, কিন্তু চালু হওয়ার 77 বছর কেটে যাওয়ার পরও আজ পর্যন্ত হাওড়া ব্রিজ উদ্বোধন করা হয়নি। তোমরা কি জানো 1942 সালেই হাওড়া ব্রিজ নির্মাণের কাজ সম্পূর্ণ হয়, কিন্তু নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার পরেও হাওড়া ব্রিজ সেই সময় চালু করা হয়নি কেন? এরকম অনেক অজানা, আমাদের না শোনা গল্প, না শোনা ইতিহাস জানার জন্য আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন। পশ্চিমবঙ্গ এবং কলকাতার অন্যতম ল্যান্ডমার্ক হাওড়া ব্রিজ। এটি হাওড়া রেলওয়ে স্টেশন এবং ফরসা রোডকে সংযুক্ত করে কলকাতার স্ট্যান্ড রোড এবং বড়বাজার সংলগ্ন অঞ্চলকে। তৎকালীন ব্রিটিশ প্রশাসন 1855-56 সালে প্রথম একটি সেতুর কথা ভেবেছিল। তৈরি করা হয়েছিল কমিটিও, কারণ ততদিনে নদীর দুপারে জাঁকিয়ে বসেছে ইংরেজদের কারবার। তৈরি হয়েছে নতুন নতুন কারখানাও, তাই হাওড়া কলকাতার জন্য একটি সেতু খুব দরকার। 1955 সেতু কমিটি চর্চাও শুরু হয়, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে 1859-60 সালে সেতু নির্মাণের প্রস্তাব ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হয়। এরপর 1862 সালে বাংলা সরকার ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার জর্জ টার্নবুলকে হুগলি নদীর উপর একটি ব্রিজ নির্মাণের জন্য প্রস্তাব দেন। এরপর সেই সময়েও এই ব্রিজ নির্মাণ করা হয়ে ওঠেনি। তার ঠিক 8 বছর পর ঠিক হয় এবার সেতু একটা বানাতেই হবে। তৎকালীন বাংলার লেফটেন্যান্ট গভর্নর সিদ্ধান্ত নেন সেতু নির্মাণের যাবতীয় দায়িত্ব সরাসরি সরকারের হাতে থাকবে না, তাই 1871 সালে তৈরি হয় একটি ট্রাস্ট। সেই ট্রাস্টের অধীনেই হাওড়ার প্রথম ভাসমান সেতু নির্মাণের ভার দেওয়া হয়। নদীর উপর ছিল পন্টুন ব্রিজ বা ভাসমান সেতু, নিচে নৌকো, ওপরে পাটাতন। এরপর দ্রুত গতিতে এই সেতু নির্মাণের কাজ শুরু হয়। ভারতবর্ষের প্রথম ভাসমান সেতু বা পন্টুন ব্রিজ সম্পূর্ণ হয় 1874 সালে, এবং 1874 সালেই এই ব্রিজকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। অর্থাৎ 1858 সালে ব্রিটিশ প্রশাসন যে পরিকল্পনা করেছিল তার রূপায়িত হলো 19 বছর পর, এবং এই সেতু নির্মাণে আনুমানিক 22 লক্ষ টাকা সেই সময় খরচ হয়েছিল। এর কয়েক বছর পরেই 1907-08 সাল নাগাদই ব্রিটিশ সরকার আরেকটি নতুন ব্রিজের প্রয়োজনীয়তা অনুভব করতে থাকে। পরবর্তীকালে বন্দরের চিফ ইঞ্জিনিয়ার জন স্কট, ইস্ট ইন্ডিয়া রেলওয়ের চিফ ইঞ্জিনিয়ার আর.এস. হোয়াইট এবং কলকাতা কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার ডব্লিউ.বি. ম্যাককেবের নেতৃত্বে একটি কমিটিও নিয়োগ করা হয়। এর কয়েক বছর পরেই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার ফলে এই ব্রিজ নির্মাণের প্রস্তাবকে ঠান্ডাবস্থায় পাঠিয়ে দেওয়া হয়। এরপর 1926-এ পাশ হয় দ্য নিউ হাওড়া ব্রিজ অ্যাক্ট, সম্ভবত দেশের প্রথম সেতু হাওড়া ব্রিজ, যার নির্মাণ, রক্ষণাবেক্ষণ ইত্যাদি আইন সিদ্ধ। আইন পাস তো হলোই, এরপর 1930-এর 15ই মার্চ বাংলার গভর্নর বৈঠক ডেকে সেতু নির্মাণের জন্য এগিয়ে যাওয়ার নির্দেশ দেন। 1935 সালেই নতুন হাওড়া ব্রিজ আইন সংশোধিত হয় এবং পরের বছর ব্রিজটি নির্মাণের কাজ শুরু করা হয়। এবং এই সেতু নির্মাণে 23,500 টন ইস্পাত দিয়েছিল টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। এই সেতুই সম্ভবত ভারতের প্রথম মেক ইন ইন্ডিয়া প্রকল্প। এই সেতু লম্বায় 705 মিটার, চওড়ায় 21.6 মিটার এবং উচ্চতায় 82 মিটার। এই নতুন হাওড়া সেতুর নির্মাণ কাজ 1942 সালেই সম্পূর্ণ হয়ে যায়, কিন্তু তৎকালীন গ্রেট ব্রিটেন সরকার জাপানের সাথে দ্বিতীয় বিশ্বে জড়িয়ে থাকার ফলে জাপানের ভয় এই ব্রিজ সেই সময় চালু করতে রাজি হয়নি। পরবর্তীকালে 3রা ফেব্রুয়ারি 1943 সালে এই ব্রিজ চালু করা হয়, কিন্তু কোনো আনুষ্ঠানিক উদ্বোধন সেই সময় করা হয়নি। কলকাতা ও হাওড়া জেলার মধ্যে চলাচলের ক্ষেত্রে হাওড়া ব্রিজ আজ একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিদিন ব্রিজটির ওপর দিয়ে প্রায় 1.5 লক্ষ জন পদযাত্রী এবং 1 লক্ষ গাড়ি চলাচল করে থাকে। 14ই জুন 1965 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে এই সেতুর রবীন্দ্র সেতু নামকরণটি করা হয়।
আমার অনুরোধ তোমাদের সকলের কাছেই, এই হাওড়া ব্রিজ শুধু আমাদের হাওড়াবাসী বা কলকাতাবাসীরই গর্ব নয়, এটা সমস্ত বাংলাবাসীর গর্ব, সমস্ত বাঙালির গর্ব। তাই এটির সুরক্ষার জন্য আমাদের সকলকেই একটুখানি যত্নশীল হতে হবে এবং আমাদের বুঝতে হবে যে আমরা যদি আমাদের সমাজ, আমাদের ঐতিহ্যকে রক্ষা করি এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, এটি পরবর্তীকালে আমাদের পরবর্তী প্রজন্মের কাছেও লক্ষণীয় এবং দৃষ্টান্ত হয়ে থাকবে। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন। আপনাদের সকলকে ধন্যবাদ।